হিমেল হাওয়ায় শীতের দাপট, চলতি মাসে আসছে একাধিক শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে একের পর এক দুর্ঘটনা, আজও 4 জনের প্রাণহানি। বিরোধে লিপ্ত হয়েছে রাজনৈতিক দলগুলো, গণতন্ত্র চর্চায় দরকার সহনশীলতা। দিনাজপুরে মির্জা ফখরুল, ক্ষমতায় গিয়ে আমানতের খেয়ানত করেছে সবাই, বললেন জামাতের আমির। নতুন অনুপ্রবেশ নয়, রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন দাবিতে টেকনাফে স্থানীয়দের বিক্ষোভ। 7 দফা আদায়ে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। এবং সালিশ বৈঠকে ধর্ষণের বিচার না পেয়ে মাদারীপুরে স্কুল ছাত্রের আত্মহত্যা। অভিযুক্ত বখাটে ও ইউপি সদস্য সহ 10 জনের নামে মামলা, বিচার দাবি। বাংলার সময় সঙ্গে আছি আমি ওমর ইনান। রাজশাহী, নওগাঁ সহ কয়েক জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। কুয়াশার আধিক্য না থাকলেও প্রচণ্ড ঠান্ডায় জবুথবু জনজীবন। দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ে 8.3 ডিগ্রি সেলসিয়াস। শীতের দাপটে কাঁপছে সারা দেশ। বেলা গড়ালেও ঘন কুয়াশায় বিভিন্ন স্থানে ঢাকা পড়ে আছে সূর্য। তাপমাত্রার পারদ নামতে থাকায় জবুথবু জনপদ। খুব বেশি প্রয়োজন ছাড়া ঘর ছেড়ে বের হচ্ছেন না কেউ। কয়েকটি জেলায় বিভিন্ন সংস্থা গরম কাপড় বিতরণ করলেও প্রয়োজনের তুলনায় কম। 3-4 দিন ধরে খুবই কুয়াশার ঠেলা গাড়ি ধরে বেরবার পাই না। এই যে হাতে মাঝে গুড়া ছুড়া বইরা গেছে, বাচ্চার ঠ্যাং সে খুললা গেছে, অত সময় চিকিৎসা করতে পারতেছি না বাইরে উপায় নেই। খুব স্লো গাড়ি চালাইতে হয়, মানে এই বেশি দুরন্ত চালাইলে আমরা গাড়ি ব্রেক করে রাখা যাবে না, ব্রেক মারলে টাইনে আমি গাড়ি দৌড় দিব। কনকনে বাতাস দুর্ভোগ বয়ে এনেছে শ্রমজীবীদের। হাড় কাঁপানো শীত উপেক্ষা করেই মাঠে নেমেছেন কৃষক। ঘন কুয়াশায় ধান, সরিষা ও আলুর ক্ষেত নষ্টের শঙ্কায় তারা। অতিরিক্ত কুয়াশার কারণে জিনিসপত্র নষ্ট হয়ে যাচ্ছে, প্রতিদিন ওষুধ দিতেই হচ্ছে। মরে যাচ্ছে, কিন্তু আলু কিভাবে বাঁচানো যাবে সেই চেষ্টা আছে, কিন্তু ঘষে না। রাজনৈতিক দলগুলো বর্তমানে পরস্পরের সঙ্গে বিরোধে লিপ্ত হয়েছে, এমন দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবাইকে সহনশীল থেকে রাজনীতি চর্চার আহ্বান জানিয়েছেন। সকালে দিনাজপুরে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভোটাধিকার হরণসহ 16 বছরে আওয়ামী লীগ দেশের অর্থনৈতিক ব্যবস্থা অচল করে দিয়েছে বলেও অভিযোগ করেন এই জ্যেষ্ঠ নেতা। কুয়াশা ভেজা শীতের সকালে দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সুবর্ণ জয়ন্তী ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে জড়ো হতে থাকেন প্রাক্তন শিক্ষার্থীরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন কলেজটির প্রাক্তন শিক্ষক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার আগমন ঘিরে এই অনুষ্ঠানের শুরুতেই জুলাই আগস্টে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম স্মৃতিচারণ করে বলেন, তিনি সবচেয়ে সুন্দর সময় কাটিয়েছেন এই কলেজে। হয়ে পড়েন আবেগ আপ্লুত। আজকে আমার খুব মনে পড়ছে প্রথম দিনটির কথা। আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে আমি এসেছিলাম কলেজে জয়েন করবার জন্য। প্রিন্সিপাল সাহেবের যে কামরা, সেই কামরায় গেটের সামনে দাঁড়িয়ে আমি যখন বলেছিলাম মে আই কাম ইন, উনি বললেন দাঁড়াও। উনি ভাবলেন যে কলেজের কোনো ছাত্র তার সঙ্গে দেখা করতে এসেছে। মির্জা ফখরুল ইসলাম বলেন, ফেসিবাদী আওয়ামী লীগ সরকার বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা অচল করে দিয়েছে। আমাদের দেশের সমস্ত সম্পদকে লুণ্ঠন করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে, এবং সেটা 1 টাকা নয়, প্রতি বছর $16 বিলিয়ন পাচার হয়েছে। এবং হিসাব করে দেখা যাচ্ছে এই প্রায় 15 বছর প্রায় 280 বিলিয়নের উপরে পাচার হয়ে গেছে। দেশে গণতন্ত্রকে বারবার হত্যা করার চেষ্টা করা হয়েছে। এতে গণতান্ত্রিক যে প্রতিষ্ঠান সেগুলো তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখানে পর পর গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, ফলে এখানে ডেমোক্রেটিক ইনস্টিটিউশনগুলো তৈরি হয়নি। আমরা রাজনৈতিক দলগুলো পরস্পরের সঙ্গে বিরোধী লিপ্ত হয়েছি, কিন্তু সহনশীলতার মধ্য দিয়ে গণতন্ত্রকে চর্চা করে আমরা যদি সবাই এগিয়ে যেতে পারি, তাহলে কিন্তু আমরা গণতন্ত্রকে লাভ করতে পারবো, আমাদের অধিকারকে অর্জন করতে পারবো।
অর্থনীতি বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিতিতে সুবর্ণ জয়ন্তী পরিণত হয় মিলন মেলায়। এমন আয়োজনে অংশগ্রহণ করতে পেরে খুশি তারাও। সব মিলে আমাদের খুব ভালো লাগতেছে। আমরা অনেক পুরাতন স্মৃতি মনে করতেছি। কলেজে এসে এই ক্যাম্পাসে আড্ডা দিচ্ছি, কত মাঠে খেলাধুলা করছি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিনাজপুর সরকারি কলেজে 1972 থেকে 1978 সাল পর্যন্ত অর্থনীতি বিভাগে শিক্ষকতা করেন। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, দিনাজপুর। অতীতে যারাই ক্ষমতায় এসেছে তারাই দুর্নীতি করেছে বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, স্বাধীনতার পর কোনো সরকার আমানত রক্ষা করেনি। নাটোরে কর্মী সভা ও সুধী সমাবেশে তিনি বলেন, 15 বছরে 1.25 কোটি ভুয়া ভোটার তৈরি করেছে আওয়ামী লীগ। দেশের পট পরিবর্তনে প্রকাশ্য রাজনীতি করার সুযোগে প্রতিটি জনপদ সফর করছেন জামাত ইসলামীর কেন্দ্রীয় নেতারা। একের পর এক সভা সেমিনারে তৃণমূলকে শক্তিশালী করার মিশনে তারা। এবার উত্তরের জেলা নাটোরে হাজির জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার সকালে শহরের এনএস কলেজ মাঠে কর্মী সভায় অংশ নেন তিনি। বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসেবে। বলেন, দেশের মানুষকে গত 15 বছরে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে আওয়ামী লীগ সরকার, তাই সামনে নির্বাচন তাদের কপালে নেই। স্বাধীনতার পর কোনো সরকারই আমানত রক্ষা করেনি বলেও দাবি করেন তিনি। নির্বাচন তাদের জন্য যারা মানুষকে সম্মান করে, নির্বাচন তাদের জন্য যারা দেশবাসীকে ভালোবাসে, নির্বাচন তাদের জন্য যাদের কাছে দেশের প্রতি ইঞ্চি জমি আমানত। এ বিশ্বাস আস্থা যাদের নয়, নির্বাচন তাদের কপালে নয়। পরে বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে পেশাজীবীদের নিয়ে সুধী সমাবেশেও বক্তব্য রাখেন জামাত আমির। বলেন, 15 বছরে 1.25 কোটি ভুয়া ভোটার তৈরি করেছে আওয়ামী লীগ। বাংলাদেশ 18 কোটি মানুষের দেশ। এখানে প্রায় 10.5 কোটি বা 11 কোটির মতো ভোটার আছে। অবশ্য এর ভিতরে আওয়ামী লীগ 2.25 কোটি মানুষকে ফলস ভোটার বানিয়েছে। এদেরকে বাদ দিলে হয়তো সংখ্যাটা কিছু কমবে। আবার অনেক যুবক যুবতী ভোটার তালিকাভুক্ত হননি, তাদের তালিকাটা হলে হয়তো এটা আরও বেড়ে যাবে। জরুরি সংস্কারগুলো সম্পন্ন করে সুষ্ঠু নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান জামাতের আমির। সময় সংবাদ, নাটোর। 15 বছর ধরে গণতন্ত্রের জন্য লড়াই করেছে বিএনপি, তাই গণ আকাঙ্ক্ষার এই নির্বাচনে দেরি না করার আহ্বান জানিয়েছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা এম মাহবুব উদ্দিন খোকন। সকালে নোয়াখালীর সোনাইমুড়ি সরকারি কলেজ মাঠে এক সভায় তিনি কথা বলেন। এ সময় 5 আগস্ট দ্বিতীয় স্বাধীনতা প্রাপ্তিতে ছাত্রদলের ভূমিকা প্রশংসনীয় ছিল বলে মন্তব্য করেন তিনি। সভায় জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শুধু ক্যান্টনমেন্টই নয়, আরও অনেক জায়গায় আয়নাঘর ছিল, যা অচিরেই মানুষ জানতে পারবে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। সকালে খুলনার সরকারি সুন্দরবন আদর্শ কলেজের সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। আমাদের তরুণ প্রজন্ম যে স্যাক্রিফাইস করেছে, এটাকে আপনারা বৃথা যেতে দেবেন না। এখনও চাঁদা, সন্ত্রাসী, চাঁদাবাজি এগুলো হচ্ছে। আয়নাঘর শুধু ক্যান্টনমেন্টে ছিল না, আয়নাঘর ইউনিভার্সিটিতে ছিল, আয়নাঘর হোটেলে ছিল, আয়নাঘর পার্সোনাল বাড়িতে ছিল। শুধু এক জায়গার কথা আপনারা জানেন, বাকি কথা আপনারা জানেন না। অচিরেই হয়তো আপনারা জানতে পারবেন, দেশবাসীর সামনে এটা হবে। আর অনুপ্রবেশ নয়, রোহিঙ্গা প্রত্যাবাসনের দাবিতে টেকনাফে আন্দোলনে নেমেছেন স্থানীয়রা। একই সঙ্গে নিরাপত্তা নিশ্চিত, ক্যাম্পে চাকরিতে স্থানীয়দের প্রাধান্য নিয়োগে স্বচ্ছতা সহ 7 দফা দাবি জানিয়েছেন তারা। দাবি আদায়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। রোহিঙ্গাদের নিজ ভূমে ফেরাতে হাতে হাত রেখে মানববন্ধনে সব শ্রেণী পেশার মানুষ, সবার কণ্ঠে এক স্লোগান, আর নয় অনুপ্রবেশ, শুরু হোক প্রত্যাবাসন। শুক্রবার বিকেলে কক্সবাজার টেকনাফ সড়কের ফালংখালী স্টেশনে মিছিল ও মানববন্ধনের আয়োজন করা হয়। রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পাশাপাশি 7 দফা দাবি জানান বক্তারা। অভিযোগ করেন, রোহিঙ্গাদের কারণে দিন দিন অপরাধের অভয়ারণ্য হয়ে উঠছে সব ক্যাম্প। এতে আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের। যারা রোহিঙ্গা বর্তমানে আসতেছে তাদেরকে রুখে দিতে হবে, কারণ এখানে আমাদের যারা ক্যাম্পের ভিতরে আসছে তাদের এখানে যথেষ্ট পরিমাণ জায়গা নাই। বর্ডার সাইডের হচ্ছে যে ধরনের অবৈধ কাজ কারবার, মাদক থেকে শুরু করে সবকিছুতে
হচ্ছে তারা লিপ্ত হয়ে গেছে। 7 দফা দাবি আদায়ে প্রয়োজনে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে অধিকার বাস্তবায়ন কমিটি। অবিলম্বে যদি এই যে ক্যাম্পের বাইরে রোহিঙ্গাদের অবাধ যায় তার বন্ধ করা না হয় এবং ক্যাম্পের বাইরে বসবাসরত রোহিঙ্গা পাড়াটিয়া বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া না হয়, আমি বাস্তবায়নের যত ধরনের কর্মসূচি গ্রহণ করতে হয় আমরা কর্মসূচির পদক্ষেপ গ্রহণ করব। এনজিওগুলো একটা আপনার আইনের মাধ্যমে চলতে হবে, নিয়মের মাধ্যমে চলতে হবে। এখন এখানে তারা যেভাবে ইচ্ছা কে কি করতেছে কোনো হিসাব নেই। উখিয়া ও টেকনাফে 33টি ক্যাম্পে বাস করছে 12 লাখের বেশি রোহিঙ্গা। তাদের মিয়ানমারে ফেরাতে নেই কোনো অগ্রগতি। এরই মধ্যে রাখাইনের সংঘাতের জেরে নতুন করে অনুপ্রবেশ করেছে আরও 80,000-এর বেশি রোহিঙ্গা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। হবিগঞ্জে ব্যাংক কর্মকর্তাকে ফিল্মি স্টাইলে অপহরণের পর মুক্তিপণ দাবির 72 ঘন্টা পর সাঁড়াশি অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে। গোয়েন্দা পুলিশ জানায় ভোরে বাহুবল উপজেলার মিরপুর এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। হবিগঞ্জের সিটি ব্যাংক কর্মকর্তা আব্দুল জব্বার চৌধুরী রাজীব ব্যাংক থেকে বের হয়ে চুনারুঘাট যাচ্ছিলেন। পথে অপহরণকারীরা চক্র তাকে চেতনানাশক দিয়ে সিএনজিতে তুলে নিয়ে যায়। পরে তার কাছে 5 লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। এক পর্যায়ে হত্যার ভয় দেখালে অপহৃত কর্মকর্তা রাজধানীর কল্যাণপুর এলাকার একটি বুথ থেকে 3 লাখ টাকা উঠিয়ে দেন। পরে তার অ্যাকাউন্টে আর টাকা না থাকায় পরিবারের কাছে বাকি টাকা দাবি করে তারা। ঢাকা হতে অপহরণকারীরা আবার যখন নিয়ে আসে তখন আমাদের 2টি টিমের ধাওয়াকে এই গাড়ি ফেলে মানে অপহরণকারীরা ভিকটিমকে রাস্তার পাশে ফেলে পালিয়ে যায়। ভিকটিমকে আমরা উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা সেবা দিই। এখন আমাদের হেফাজতে আছে। নানা জটিলতা কাটিয়ে অবশেষে উদ্বোধনের 1 বছর পর টোল আদায় শুরু হয়েছে চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের। নামকরণ করা হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ওয়াসিমের নামে। সকালে নগরীর পতেঙ্গা প্রান্তে উদ্বোধনের পর গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, দেশপ্রেমিক শহীদদের স্মরণে রাখতেই এই উদ্যোগ। বন্দরনগরী চট্টগ্রামের বুক ছিঁড়ে বয়ে চলেছে 4,500 কোটি টাকা ব্যয়ে নির্মিত 16 কিলোমিটার দীর্ঘ মেগা প্রকল্প এলিভেটেড এক্সপ্রেসওয়ে। 1 বছর আগে উদ্বোধন হলেও নানা জটিলতায় টোল আদায় থমকে ছিল। এতে বড় প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত ছিল ব্যবহারকারীরা। তবে নানা বাধা পেরিয়ে অবশেষে নগরবাসীর চলাচলের জন্য পুরোপুরি খুলে দেওয়া হলো এটি। শুক্রবার সকালে এক্সপ্রেসওয়ের পতেঙ্গা প্রান্তে টোল আদায় কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। এটি আগে সাবেক মেয়র ABM মহিউদ্দিন চৌধুরীর নামে নামকরণ করা হলেও পরিবর্তন করে করা হয় জুলাই বিপ্লবের চট্টগ্রামের প্রথম শহীদ ছাত্রদল কর্মী ওয়াসিম আকরামের নামে। আমরা সারা দেশে যারা এই জুলাই অভ্যুত্থানে শাহাদাত বরণ করেছেন তাদের জন্য বিভিন্ন জায়গায় স্মৃতিচিহ্ন তৈরি করছি, যেন সারা দেশের মানুষ এবং আগামী প্রজন্ম তাদের অবদানের কথা স্মরণ করতে পারে। শহীদ ওয়াসিম আকরামের নামে যে নামকরণ হয়েছে জুলাই আগস্টের যে আত্মত্যাগকারী, এইভাবে বাংলাদেশের প্রতিটি জায়গায় যদি তাদেরকে আমরা স্মরণ রাখতে পারি তাহলে পরে নেক্সট জেনারেশন আমাদেরকে মনে রাখবে যে আমরা কিছু একটা করে যেতে পেরেছি। পরে টোল দিয়ে উপদেষ্টা সহ একে একে উড়াল সড়কে উঠেন অতিথিরা। নগরীর লালখান বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত চট্টগ্রামের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে 10 ধরনের গাড়ি চলাচল করতে পারবে, চলবে না মোটরসাইকেল। প্রাথমিকভাবে টোল আদায় করছে খোদ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। 100 টাকা আছে আপনার জিপের জন্য, তারপর 150-250 এরকম বিভিন্ন আপনার টোলের পরিমাণ আছে, যেটি ঢাকায় যে আপনার এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যে টোল দেওয়া হয় সেই পরিমাণে কম। কোনো ধরনের প্রতিবন্ধকতা নাই ইনশাল্লাহ। আমরা সবগুলো স্মুথলি চালাচ্ছি এবং এটা আমরা টোল কার্যক্রমটা আলটিমেটলি এটা অপারেটররাই করবে। পরবর্তীতে আমরা এস্টিমেট সহ টেন্ডারে যাচ্ছি, হয়তো এটা 4-5 মাস লাগবে। তবে টোল আদায় নিয়ে ব্যবহারকারীদের আছে মিশ্র প্রতিক্রিয়া। সুবিধা হচ্ছে, এখন জাম নেই, কোনো জামিলা নেই, টোল দিলে লাভ আছে। টোলটা আরো আগে দরকার হবার ছিল। 20 টাকা সিএনজি হলে বেশি হচ্ছে, কারণ আমাদের তো প্যাসেঞ্জার থেকে নিতে পারছি না, বুঝছেন। 20 টাকা করে দিলে এটা অনেক ভালো হয়। না, এটা তো অনেক ভালো, আমাদের এয়ারপোর্টের জন্য অনেক সুবিধা হয় নাই। শুরুতে পতেঙ্গা প্রান্তে 4টি টোলের বুথ থাকলেও ধীরে ধীরে নগরীর লালখান বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত বিভিন্ন পয়েন্টে 10টি টোল বুথ বসানো হবে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। কৃষকদের আগাম 3 দিনের আবহাওয়া বার্তা দেওয়ার জন্য প্রতিটি ইউনিয়নে বসানো হয়েছিল একটি করে রেইন গেজ মিটার।
বিশ্বব্যাংকের অর্থায়নে বসানো এসব যন্ত্র অনেক জায়গা থেকে উধাও হয়ে গেছে, আবার কোথাও নষ্ট হয়ে গেছে এসব যন্ত্রপাতি। তদারকির অভাবে কোটি কোটি টাকা ব্যয়ের এই প্রকল্প কৃষকদের কোনো কাজেই আসছে না। দুর্নীতির অভিযোগ তুলে দোষীদের বিচার দাবি করেছেন প্রান্তিক চাষিরা। আর প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় দায় সারা জবাব কৃষি বিভাগের। মাদারীপুরের শাহাদত আগুনের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সঞ্জয় কর্মকার অভিজিৎ। কৃষকদের ফসল রক্ষার জন্য আগাম 3 দিনের আবহাওয়ার বার্তা দিতে মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়ন পরিষদের ওয়ালে স্থাপন করা হয় একটি রেইনগজ মিটার। বছর না ঘুরতেই অকেজো হয়ে পড়ে আছে যন্ত্রটি, ফলে কোনো সুফলই পাচ্ছেন না ইউনিয়নের কৃষকরা। এদিকে কেন্দুয়া ইউনিয়নে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া যন্ত্রটি বসানো হলেও শুধু আছে ডিসপ্লে। শুরুতে চালু থাকলেও অযত্ন আর অবহেলায় এখন পুরোপুরি নষ্ট। পরীক্ষা নিরীক্ষার যন্ত্রও উদাও হয়ে গেছে অনেক আগে। ডিজিটাল যুগে সাধারণত আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে যতটুকু বুঝি, এই আনালা পদ্ধতিতে আসলে কৃষকরা বোঝে না এটাও সঠিক। তারা এই সম্পর্কে কেউ প্রশ্ন করে না যে এটা কি। আবহাওয়ার যন্ত্র ইউনিয়ন ভবনে ছাদের ভার পড়িয়ে আছে, এটা এইভাবে কোনো কাজকর্ম লাগে না। 2018-19 অর্থ বছরে জেলার 60টি ইউনিয়নের মধ্যে 56টি ইউনিয়নে বসানো হয় আগাম পূর্বাভাসের যন্ত্রটি। তাপমাত্রা, আর্দ্রতা, বায়ু প্রবাহ, বৃষ্টিপাত, ঝড়ের পূর্বাভাস, আলোক ঘণ্টা সহ 10টি বিষয়ের তথ্য সংগ্রহ ও তা কৃষকদের মাঝে প্রকাশের জন্য প্রতিটি ইউনিয়নে একজন করে উপসহকারী কৃষি কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়। রেইনগজ মিটার অর্থাৎ আবহাওয়ার অগ্রিম পূর্বাভাস যন্ত্র। জেলার সবগুলো যন্ত্রই এখন বিকল। এই ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন প্রান্তিক চাষিরা। এটা যে আমাকে উপকার হয় এ পর্যন্ত আমরা কেউ জনগণে জানি না। ইউনিয়ন পরিষদ থেকে কোনো আবহাওয়ার তথ্য পাই না, এবং আবহাওয়ার তথ্য পাইলে আমাদের সুবিধা হয়। কৃষি বিভাগ বলছে অচল যন্ত্রগুলো সচল করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। প্রকল্পটি এখন নাই, আমরা তারপরেও আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি যে এটা যদি আবার পুনরায় যদি রিপ্লেস করা যায় তাহলে আমরা হয়তো কৃষকদেরকে ভালোভাবে সেবা দিতে পারব। বিশ্ব ব্যাংকের অর্থায়নে কৃষি সম্প্রসারণ থেকে বসানো রেইনগজ মিটার দেখাশোনা ও সঙ্গে ইন্টারনেট সংযোগের জন্য প্রত্যেক উপসহকারী কৃষি কর্মকর্তাকে দেয়া হয় একটি করে ট্যাব, প্রিন্টার, সিম কার্ড ও মডেম, যার অধিকাংশের নেই কোনো হদিস। সঞ্জয় কর্মকার অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। পাকপাখালি দেশের রত্ন, আসুন সবাই করি যত্ন, এই স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো পাখি মেলা। সকালে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তন চত্বরে বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক কামরুল হাসান। দিনব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় পাখি দেখা প্রতিযোগিতা, আলোকচিত্র প্রদর্শনী, শিশু কিশোরদের জন্য পাখির ছবি আঁকা প্রতিযোগিতা ও কুইজ প্রতিযোগিতা সহ ছিল নানা আয়োজন। পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখির ভূমিকা তুলে ধরে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর এই আয়োজন করা হয় মেলার। এই ছিল বাংলার সময়ের সঙ্গে থাকুন সময়।